প্রেক্ষাগৃহ বাইরে স্ক্রিন লাগানো আছে, এর বাইরে এর নিচের তলায় সেখানে একটি হল ঘর আছে, সেই হল ঘরেও স্ক্রিন লাগানো আছে। ফলে যারা এই প্রেক্ষাগৃহে প্রবেশ করতে পারেননি তারা ওই হল ঘরে গেলেও এই অনুষ্ঠান স্মরণসভা দেখতে পাবে। এখন কংগ্রেস সীতারাম ইয়েচুরির উপর একটা সংক্ষিপ্ত তথ্যচিত্র আপনাদের সামনে পরিবেশিত হবে, যেটা তৈরি করেছেন আমাদের পার্টির সোশ্যাল মিডিয়া টিম। অসুবিধা হচ্ছে हयात लेके चलो, कायनात लेके चलो, हयात लेके चलो, कायनात लेके चलो, चलो तो सारे जमाने को साथ लेके चलो। यही मैं चाहूंगा मेरी गुजारिश यही है कि पूरे जमाने को साथ लेके चले। কমরেড সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। সমকালীন রাজনীতিতে মার্ক্সবাদ লেনিনবাদের অনুশীলনে বদ্ধপরিকর, ধর্ম নিরপেক্ষতার ধারণার অতন্ত্র প্রহরী, বহুমাত্রিক ব্যক্তিত্ব কমরেড সীতারাম ইয়েচুরি গত 12ই সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। ছাত্র আন্দোলনের আঙিনা পেরিয়ে বৃহত্তর গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির প্রেক্ষাপটে তার অবদান, ধারাবাহিকভাবে মতাদর্শের কর্ষণে পার্টির অভিমুখের রূপরেখা নির্ধারণে তার দক্ষতা, সংসদের অলিন্দে প্রান্তিক মানুষের জীবন যন্ত্রণার প্রতিনিধি হিসেবে তার প্রতিধ্বনি, পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তার প্রজ্ঞা, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার ভূমিকা, বাগ্মিতা, জ্ঞানের পরিধি, জীবনশৈলী বামপন্থী তথা বৃহত্তর সমাজের কাছে a true communist, ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার এক আলোক বর্তিকা। I'm born in a Hindu traditional family. I had my main part done and my thread ceremony done at the age of 11. Having studied all the Vedas, then you say the name like Sitaram with all the Vedas, why have you landed up as a communist? I've landed up as a communist because I studied all of it. আজ এই স্মরণ সভায় আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় কমরেড সীতারাম ইয়েচুরিকে। সীতারাম ইয়েচুরির জন্ম 12ই আগস্ট 1952 মাদ্রাসের এক তেলুগু ব্রাহ্মণ পরিবারে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার আদি বাসিন্দা বাবা সর্বেশ্বরা ইয়েচুরি ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার, মা কল্পাকাম ইয়েচুরি সরকারি অফিসার। রাজনীতির ঢেউ সীতারামের জীবনকে ছুঁয়েছিল শুরুতেই। ভাষাগত রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গঠনের উত্তাল আবহে সীতারাম তার ঠাকুরদার সাথে পাড়ি দিলেন গুন্টুরে। পরে শৈশবের বড় সময় কাটিয়েছিলেন হায়দ্রাবাদে। 10ম ক্লাস অবধি তার আলমা ম্যাটার রোমান ক্যাথলিক অল সেন্ট হাই স্কুলের আবহে হায়দ্রাবাদের নিজামের ইসলামিক ভাবধারা এবং সংস্কৃতির মিশেল ছিল বেশ কিছুটা। পরে 1969-এ তেলেঙ্গানা গঠনের রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে সীতারাম উচ্চ শিক্ষার জন্য প্রথমবার পা রাখেন জাতীয় রাজনীতির ভর কেন্দ্রে দিল্লিতে। মেধার বিচ্ছুরণে আলোকিত সীতারাম ইয়েচুরির উচ্চ শিক্ষার প্রতিটি পর্যায়ে
দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে সিবিএসই বোর্ডের পরীক্ষায় সারা ভারতে প্রথম। পরে অর্থনীতিতে সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, উভয় ক্ষেত্রে ফার্স্ট ক্লাস। ততদিনে সীতারামের জীবনে অনুরণিত হচ্ছে ছাত্র রাজনীতির আগমন। চেতনার উন্মেষে বৃহত্তর সামাজিক স্বার্থে ক্রমশ ছড়িয়ে পড়ছেন বামপন্থী প্রগতিশীল রাজনীতির রসায়নে। জরুরি অবস্থায় গ্রেপ্তারিতে ছেদ পড়ল পিএইচডির গবেষণায়, কিন্তু ছেদ পড়েনি প্রত্যয়। সীতারাম ইয়েচুরির শৈশব, তার যৌবন, তার ব্যক্তিত্ব এবং শিক্ষা জীবন যেন ভারতের বহুত্ববাদী সংস্কৃতির নিখাদ উদযাপন। ছাত্র রাজনীতিতে সীতারামের হাতে খড়ি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। 1974 সালে প্রথমবার সীতারাম জেএনইউ-এসইউ নির্বাচনে স্কুল অফ সোশ্যাল সায়েন্স থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হন। পরের বছর দেশে জরুরি অবস্থা, আত্মগোপন এবং গ্রেপ্তার রাজনীতির উষালগ্নে তার মতাদর্শগত ভিত্তিকে আরো ইস্পাত কঠিন করতে অনুঘটকের ভূমিকা পালন করল। জরুরি অবস্থার পর 1977-78 মধ্যে তিনবার জেএনইউ-এসইউ এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সীতারাম। 1977 অক্টোবর ছাত্র আন্দোলনে দুর্বার ঢেউয়ে সবার হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চৌকাঠে ছাত্রদের সামনে ইন্দিরা গান্ধীকেই জেএনইউ এর চ্যান্সেলর পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি সনদ পড়ে শোনাচ্ছেন সীতারাম। নিঃসন্দেহে স্বাধীন ভারতের রাজনীতির অন্যতম আইকনিক ছবি। ক্রমশ সীতারামের ছাত্র রাজনীতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৌঁছল দিল্লির চানপথে, এসএফআই এর কেন্দ্রীয় কমিটির এপি সেন্টার। এরপর পরতে পরতে সীতারামের রাজনৈতিক জীবন সম্মুখীন হয়েছে, সম্পৃক্ত হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের ঘটনা প্রবাহে। 1978 থেকে 1984 সীতারাম এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক, তারপরে সর্বভারতীয় সভাপতি। উত্তর ভারতে তখন খালিস্তান আন্দোলনের চোরা স্রোত, আর আসামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের হিংস্র আক্রমণ। বিচ্ছিন্নতাবাদীদের ভূমিপুত্র স্লোগানের বিরুদ্ধে বামপন্থী ছাত্র যুবদের রক্তক্ষয়ী লড়াই ছিল একত্রীকরণের। স্লোগান ছিল সবার শিক্ষা, সবার কাজ। 1981 15 সেপ্টেম্বর দিল্লির বোট ক্লাব গ্রাউন্ডে বামপন্থী ছাত্র যুবদের যে বিশাল মিছিল ও সমাবেশ তৎকালীন রাজনীতির ক্যানভাসে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেল, তার অন্যতম সংগঠক ছিলেন সীতারাম। বামপন্থী ছাত্র আন্দোলনের প্রচারের শক্তিশালী হাতিয়ার হিসেবে স্টুডেন্ট স্ট্রাগল পত্রিকার উত্তরণ এবং শ্রীবৃদ্ধির নেপথ্যেও ছিলেন সীতারাম। মেধা, সাংগঠনিক দক্ষতা, সহনশীলতা, সুদূর প্রসারী চিন্তা ভাবনা, বাস্তববাদ, বামপন্থী মতাদর্শের পীঠস্থান ছাত্র রাজনীতি আন্দোলনের যে উর্বর জমিতে চারাগাছ হিসেবে সীতারাম ইয়েচুরিকে বপন করেছিল, পরে সেই চারাগাছই ভারতের কমিউনিস্ট আন্দোলন তথা জাতীয় রাজনীতির ভরকেন্দ্রে মহিরুহ হিসেবে আত্মপ্রকাশ করে। 1975 সালে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার পর 1984-তে কেন্দ্রীয় কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য, 1985-তে দ্বাদশ পার্টি কংগ্রেস থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত, 1988-তে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীতে অন্তর্ভুক্তি, 1992-এ পলিট ব্যুরোর সদস্য এবং আমৃত্যু পার্টির সাধারণ সম্পাদক। সীতারাম ইয়েচুরির বিশাল রাজনৈতিক জীবনকে অনুধাবন করার জন্য সর্বজন বিদিত এই গুরুত্বপূর্ণ মাইলস্টোন গুলোই কেবলমাত্র যথেষ্ট নয়, বরং সমাজ ও রাজনীতির বহু সন্ধিক্ষণে দান্দিক বস্তুবাদের বাস্তবোচিত প্রয়োগে পার্টির মতাদর্শগত ভিত্তি নির্ধারণ এবং পার্টি কর্মসূচির রূপরেখা স্থির করার ক্ষেত্রে মার্ক্সবাদ লেনিনবাদের তাত্ত্বিক হিসেবে তার অবদান বিশেষভাবে উপলব্ধির প্রয়োজন। 1968 সালে মতাদর্শগত বিষয়ে বর্ধমান প্লেনামে গৃহীত রিপোর্ট ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের একটি চূড়ান্তকারী অধ্যায়। তৎকালীন সময়ে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বিদ্যমান
মতাদর্শগত বিতর্কগুলিকে উদ্দিষ্ট করে ভারতের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মার্ক্সবাদ লেনিনবাদের প্রয়োগের যে স্বাধীন ধারা সেই প্লেনামে নির্ধারিত হয়েছিল, সীতারাম সেই বিপুল ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে গেছেন আজীবন। 1987 অক্টোবর বিপ্লবের 70তম বার্ষিকীতে সিপিএসইউ এর সাধারণ সম্পাদক মিখাইল গর্বাচেভের বক্তৃতার কিছু বিষয় কিংবা পেরেস্ট্রোইকা ও গ্লাসনোস্তের নামে বেশ কিছু ভ্রান্ত ও বিপজ্জনক প্রবণতাকে সিপিআইএম প্রথম মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিচ্যুতি হিসেবে শনাক্ত করে। 1990 পূর্ব ইউরোপের আকাশে তখন সংকটের মেঘ, সমাজতান্ত্রিক সরকারগুলি ভাঙছে। সিপিআইএম ওই সকল দেশে সমাজতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রে মতাদর্শগত অবক্ষয় ও বিচ্যুতির কথা উল্লেখ করে। সমাজতান্ত্রিক আন্দোলনের আন্তর্জাতিক অবক্ষয়ের এই প্রেক্ষাপটে পার্টিতে যে বিরোধিতার প্রস্তাব এবং দলিল গৃহীত হয়েছিল তা রচনার ক্ষেত্রে সীতারামের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে ওই দলিলের উপর ভিত্তি করে সিপিআইএম এর মতাদর্শগত দলিল 20তম পার্টি কংগ্রেসে গৃহীত হয়। কিছুদিনের মধ্যেই সোভিয়েত ইউনিয়নের পতন হল, বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের উল্লাস। মার্গারেট থ্যাচাররা বলছেন TINA, there is no alternative। সমাজতন্ত্রের ধারণাকে পুনরুজ্জীবিত করতে এবং মতাদর্শগত অবস্থানকে দৃঢ় করতে বর্ধিত দায়িত্ব পালন করেছিল সিপিআইএম। 1992 এর মাদ্রাজ কংগ্রেসে এই বিষয়ে যে মতাদর্শগত দলিলটি গৃহীত হয় তা পেশ করেছিলেন সীতারাম। কার্ল মার্ক্সের 175তম জন্মবার্ষিকীতে কলকাতায় সমসাময়িক বিশ্ব সময় যে প্রথম আন্তর্জাতিক সেমিনারে 21টি দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন, তারও প্রধান সংগঠক এবং আয়োজক ছিলেন পার্টির তরফে আন্তর্জাতিক দপ্তরের প্রধান সীতারাম। সীতারাম সেমিনারে বললেন SITA, সোশ্যালিজম ইজ দি অল্টারনেটিভ। সত্যি পুঁজিবাদের প্রতিটি মেকি জৌলুসের আড়ালে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আজও তো বিকল্প সমাজতন্ত্রই। বাবরি মসজিদকে কেন্দ্র করে তখন উত্তাল জাতীয় রাজনীতি। সংঘ পরিবারের হিন্দু রাষ্ট্রের দীর্ঘ অভীষ্ট লক্ষ্য পূরণে সংসদীয় রাজনীতির ময়দানে বিজেপি। জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সীতারাম লিখলেন, হোয়াট ইজ দিস হিন্দু রাষ্ট্র? তথ্য ও যুক্তির অনবদ্য মিশেলে গোলওয়ালকারের লেখা উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড এর তীক্ষ্ণ বিশ্লেষণ করে সীতারাম বললেন, সংঘ পরিবারের হিন্দুত্বের মূল উদ্দেশ্য ভারতের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের সংশ্লেষে গড়ে ওঠা সামাজিক বিন্যাস ও বহুত্ববাদী জাতীয়তাবাদের ধারণার মৌলিক পরিবর্তন। মতাদর্শগতভাবে সংঘ পরিবারের লক্ষ্য ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করা। ফ্যাসিস্ট সংঘ পরিবারের প্রবণতা সম্পর্কে সীতারামের সেই দিক নির্দেশ আজও রাজনীতিতে একইভাবে প্রাসঙ্গিক এবং সমাদৃত। सारा जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसके, ये गुलसिता हमारा। What is this? We're talking of a garden where there will be various flowers, there will be various birds, there will be various scents, and there will be bees that will be interconnecting between these flowers. That Gulsita is our country. Let us not target any one specific group or anything else for our narrow, petty, immediate prosperity. অর্থনীতির একজন তীক্ষ্ণ ও ক্ষুরধার বিশ্লেষক সীতারাম সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী সময় বিশ্ব অর্থনীতির গতিপথের পরিবর্তনকে সঠিকভাবেই উপলব্ধি করেছিলেন। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক লগ্নি পুঁজির সঞ্চালনশীলতা যে নতুন করে পুঁজিবাদী সমাজে অসাম্য, বেকারত্ব এবং দারিদ্র্যের জন্ম দেবে, সীতারাম মতাদর্শগতভাবে তা ব্যাখ্যা করেছিলেন।
বিশ্ব পুঁজিবাদের এই নতুন পর্যায়ে সরকারের নব্য উদারনীতি কিভাবে ভারতে আর্থিক ও সামাজিক বৈষম্যকে তীব্রতর করবে, হিন্দুত্বের সাথে চরম দক্ষিণপন্থী শক্তির উত্থানের জন্য উর্বর জমি তৈরি করবে, তা ব্যাখ্যা করেছিলেন সীতারাম। এবং সমকালীন প্রেক্ষাপটে পার্টির আশু রাজনৈতিক কর্মসূচির দিক নির্দেশও করেছিলেন তিনি। যে ফ্যাসিবাদী কর্পোরেট কমিউনাল গাঁটছড়া এখন জাতীয় রাজনীতিতে প্রতিনিয়ত বেআব্রু হচ্ছে, নয়া উদারনীতি যে তার অনুঘটক, এই কথা বিগত 3 দশকের বেশি সময় ধরে নিরন্তর বলে গেছেন সীতারাম, বলে গেছে বামপন্থীরা। Is this going to control blackmail? 6% if it is going to control also, but in the bargain, sir, it's like the Prime Minister clearing a pond to kill the crocodiles, forgetting that the crocodiles can survive on land also. The big crocodiles have survived in the small fish that have died. স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতিতে সীতারাম ইয়েচুরি একজন মহীরুহ। দীর্ঘ 12 বছর তিনি বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ হিসেবে প্রান্তিক মানুষের কথা, সাধারণ মানুষের জীবন জীবিকার আশু সমস্যার কথা, সংবিধান রক্ষার কথা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থী বিকল্পের কথা নিরলসভাবে তুলে ধরেছেন আইনসভার অলিন্দে। ইউপিএ 1 এর সময় বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে তার ভূমিকা অনস্বীকার্য। 2017 সালে সেরা সাংসদের পুরস্কার নিঃসন্দেহে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মুকুটে আরো একটা পালক। কিন্তু সংসদীয় রাজনীতিতে সীতারামের ভূমিকার ব্যাপ্তি আরো বেশি। সে 1996 সালে যুক্তফ্রন্ট সরকার কিংবা 2004 ইউপিএ সরকার অথবা 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ, ভারতের জোট রাজনীতির রসায়নের কেন্দ্রবিন্দুতে সবসময় ছিলেন সীতারাম। সকলকে নিয়ে চলতে পারার ক্ষমতায়, ভিন্ন মতের সহাবস্থান তৈরি করার দক্ষতায়, সংসদীয় রাজনীতিতে আমৃত্যুর সর্বজন সমাদৃত ছিলেন সীতারাম। বামপন্থী প্রগতিশীল রাজনীতির এই অগ্রদূত সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেরা, পার্টির নেতৃত্ব, কর্মী, সমর্থক, দরদি, সর্বোপরি সাধারণ মানুষ। শোক বার্তা পাঠিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলো। কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যু পার্টি তথা বৃহত্তর বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির পরিসরে অবশ্যই এক অপরিসীম ক্ষতি। কিন্তু কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণ সভা কেবল শোক জ্ঞাপনে সীমাবদ্ধ থাকতে পারে না। কমরেড সীতারাম ইয়েচুরির লড়াই সংগ্রামের ঐতিহ্যকে আরো প্রসারিত করার শপথ। কমরেড সীতারাম ইয়েচুরির মতাদর্শকে সমাজের প্রতিটি অংশের কাছে পৌঁছে দেওয়ার শপথ। সমকালীন রাজনীতিতে মার্ক্সবাদ লেনিনবাদকে প্রয়োগ করার শপথ। শক্তিশালী পার্টি, মজবুত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি করার শপথ। मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान। জর্জ লুকাসের দ্য ডিস্ট্রাকশন অফ রিজন থেকে ব্যাডমিন্টন কোর্টের স্ম্যাশ, লেফট হ্যান্ড ড্রাইভ থেকে আত্মগোপন অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে ম্যাটিনি শো, হ্যারি বেলাফন্টে থেকে সমকালীন টেকনো পলিটিক্স, আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ হোক কিংবা সিরিয়াস রাজনৈতিক বিতর্ক সভা কিংবা সন্তানের মৃত্যুর শোক বয়ে পরের দিনই পার্টির কাজে নিজেকে নিংড়ে দেওয়ার হিম্মত। বহুমুখী সীতারামের রাজনৈতিক জীবন যেন এক বৈচিত্র্যের সমাহার, ব্যাপকতার উদযাপন, এক চলন্ত জীবন সংগ্রামের অভিধান। কমরেড সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন আর ট্রু কমিউনিস্টের প্রতিকৃতি। কমরেড সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন অনন্য। আজ আমাদের স্মরণে, শপথে, শ্রদ্ধায় সেই অনন্য সীতারাম। কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে। কমরেড সীতারাম ইয়েচুরি, লাল সেলাম।
বন্ধুগণ, আমরা আমাদের এই স্মরণ সভার কাজ শুরু করব। প্রথমে এখানে যারা উপস্থিত আছেন, অন্যান্য আমাদের দলের যারা এখানে নেতারা আছেন, তারা একে একে মালা দেবেন প্রতিনিধিদের। প্রথমেই কমরেড প্রকাশ কারাত, আমাদের পার্টির পলিটব্যুরো সদস্য এবং কোঅর্ডিনেটর। সামনে দিয়ে সরে যাও। কমরেড বিমান বসু, কমরেড সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য। কমরেড রামচন্দ্র ডোম, পলিটব্যুরো সদস্য। সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি। আমি রাজেন্দ্রকে অনুরোধ করবো তারা আসবেন এবং মালা দিয়ে এখানে বসার জায়গা আছে তারা বসবেন। কমরেড স্বপন ব্যানার্জি, কমরেড নরেন চ্যাটার্জি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের। কমরেড মনোজ ভট্টাচার্য, আরএসপির সাধারণ সম্পাদক। কমরেড তপন হোর আসেননি। কমরেড মিহির বাইন, আরসিপিআই। সিপিআইএমএল লিবারেশনের কমরেড কার্তিক পাল, পলিটব্যুরো সদস্য, সিপিআইএমএল লিবারেশন। কমরেড বাসুদেব বসু, সিপিআইএমএল। কমরেড প্রবীণ ঘোষ, বলসেভিক পার্টি। কমরেড দীপঙ্কর চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টি। কমরেড সুভাষ রায়, আরসিপিআই। কমরেড রাজীব ব্যানার্জি, আরএসপি। কমরেড ইন্দ্র ঘোষ, দস্তিদার। কমরেড অশোক ভট্টাচার্য, আমাদের রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য। অশোক ভট্টাচার্য। ডক্টর অসীম দাশগুপ্ত, কমরেড অসীম দাস। কমরেড দীপক দাশগুপ্ত। আমরা এখানে যে ভবনে করছি প্রমোদ দাশগুপ্ত ভবন, এই প্রমোদ দাশগুপ্ত কৌশিক পরিষদের সভাপতি কমরেড নিরঞ্জন চ্যাটার্জি। কমরেড মিনতি ঘোষ।
কমরেড রেখা গোস্বামী, কমরেড রবীন দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড দেবলীনা হেমব্রম, কমরেড সুজন চক্রবর্তী, কমরেড অমিয় পাত্র, কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপর আমি পরপর কেন্দ্রীয় সদস্যদের বলে দিচ্ছি আমাদের পার্টি, মানে সুবিদ দে, কমরেড আবাস রায়চৌধুরী, কমরেড শ্রমিক লাহিড়ী, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের কমরেড প্রসেনজিৎ রায়, কমরেড রঞ্জু কর, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টি। রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আমাদের পার্টি, কমরেড জিয়াউল আলম, কলকাতা জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড কল্লোল মজুমদার, হুগলি জেলা সম্পাদক এবং আমাদের রাজ্য সম্পাদক সদস্য কমরেড দেবব্রত ঘোষ, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পলাশ দাস, কমরেড অনাদি সাউ, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, আরো কারো নাম যদি উচ্চারণ না করে থাকি ক্ষমা করবেন, আমাদের কমিটি শুরু করতে হবে। আপনাদের সবার তরফ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আমি মোহাম্মদ সেলিম, আমি মালা দিচ্ছি। কমরেড সীতারামের পুরনো সহকর্মী ইউপিএসসি নেতা আরএসপি কমরেড অশোক ঘোষ, আমাদের এই স্মরণসভার কাজ পরিচালনা করার জন্য আমি প্রস্তাব করছি আমাদের বর্ষিয়ান নেতা কমরেড বিমান বসুর নাম। আমি এই প্রস্তাব সমর্থন করছি। বিমানদাকে আমি অনুরোধ করব এখানে আসন গ্রহণ করতে, এবং আমাদের যারা পলিট ব্যুরো সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, অন্যান্য দলের যাদের আমরা এখানে যারা মালা দিতে এসে তাদেরকে বলবো আসন গ্রহণ করে নিতে। এবার বিমানদার কাজ।
কমরেড ও বন্ধুগণ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণে সভায় আমি শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করছি। সবাই বসে তো। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির গত 12ই সেপ্টেম্বর জীবন অবসান হয়েছে। ফুসফুসে গুরুতর সংক্রমণের জন্য নয়াদিল্লির এইমস হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 72। তার এই আকস্মিক মৃত্যু পার্টি এবং দেশের গণসংগ্রামের পক্ষে এক মর্মান্তিক আঘাত। প্রতিভাবান ছাত্র কমরেড সীতারাম ইয়েচুরি অর্থনীতিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে। সেখানেই তিনি ছাত্র আন্দোলনে যুক্ত হন। জেএনইউ ছাত্র সংসদে 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জরুরি অবস্থার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি ছিলেন 1984 থেকে 1986 পর্যন্ত। 1975 সালে তিনি সিপিআইএম এর সদস্যপদ অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা অসমাপ্ত রেখেই তিনি পার্টির সর্বক্ষণের কর্মী হন। ছাত্র আন্দোলনের পর্ব শেষে তিনি পার্টির কেন্দ্রীয় কাজকর্মে যুক্ত হন। 1984 সালে কমরেড ইয়েচুরি কেন্দ্রীয় কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে মনোনীত হন। 1985 সালে দ্বাদশ কংগ্রেস থেকে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। 1992 সালে তিনি পার্টির পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হন। 2015 সালে পার্টির 21তম কংগ্রেস থেকে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কমরেড সীতারাম ইয়েচুরি পার্টির মতাদর্শগত অবস্থান নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয়ের পরে 1992 সালে 14দশ কংগ্রেসে যে মতাদর্শগত দলিল তৈরি হয়েছিল তা কংগ্রেসে পেশ করেছিলেন তিনি। বিশ্ব ভারসাম্যের পরিবর্তন, নয়া উদারনীতি, পুঁজিবাদের নতুন নতুন আক্রমণের পরিপ্রেক্ষিতে এবং পরবর্তীকালে সাম্প্রদায়িক শক্তির তৎপরতার মুখে দাঁড়িয়ে সিপিআইএম যে মতাদর্শগত অবস্থান গ্রহণ করেছে তা স্থির করতে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল। পার্টির 20তম কংগ্রেসের মতাদর্শগত দলিল পেশ করেছিলেন তিনি। মার্ক্সবাদ লেনিনবাদের দৃষ্টিভঙ্গিতে সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণে তার প্রশ্নাতীত দক্ষতা ছিল। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলির সঙ্গে মত বিনিময় ও ঐক্য প্রয়াসে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কমরেড সীতারাম ইয়েচুরি যেমন সিপিআইএম এর সর্বোচ্চ নেতা ছিলেন, তেমনি দেশের বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন। কমরেড সীতারাম ইয়েচুরি ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন ভূমিকা পালনের পাশাপাশি ধর্মনিরপেক্ষতা, সাধারণতন্ত্রের মূল্যবোধ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী সমাজ গঠনের লড়াইয়ের অন্যতম সেনাপতি ছিলেন। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সমবেত করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে তিনি একটানা ভূমিকা পালন করেছেন। ইন্ডিয়া মঞ্চ
গঠনের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দেশের অন্যান্য রাজনৈতিক দলের কাছেও তিনি সম্ভ্রমের আসনে প্রতিষ্ঠিত ছিলেন। পশ্চিমবঙ্গের পার্টি ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কমরেড ইয়েচুরির সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। ছাত্র আন্দোলনের সময় থেকেই পশ্চিমবঙ্গে তিনি ভূমিকা পালন করেছেন। এ রাজ্যের পার্টি বারবার তার পরামর্শে উপকৃত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে বারবার তিনি বলতেন, বাংলার কমিউনিস্ট আন্দোলন পুনরায় শক্তি অর্জন করতে না পারলে সারা ভারতের কমিউনিস্ট আন্দোলন কখনোই অগ্রসর হতে পারবে না। পশ্চিমবঙ্গ থেকেই 2005 থেকে 2017 পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সাংসদ হিসাবেও তার ভূমিকা সারা দেশের নজর কেড়েছিল। আরো কয়েকটি ভাষার সঙ্গে কমরেড ইয়েচুরি বাংলা ভাষাতেও সাবলীল ছিলেন। যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংবিধানের মৌলিক মূল্যবোধকে রক্ষা সংগ্রাম চলছে, তখন কমরেড ইয়েচুরির জীবনাবসান একটি বড় ক্ষতি। সমগ্র পার্টিকে ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সঙ্গে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়েই তার প্রতি যথোচিত শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহত এই সভা কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীরভাবে শ্রদ্ধা অর্পণ করছে, আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে তার পরিবার পরিজনদের প্রতি। কমরেড সীতারাম ইয়েচুরি লাল সেলাম। কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা করবেন। বসুন। কমরেড ও বন্ধুগণ, আপনারা শোক প্রস্তাবে বিষয়গুলো শুনেছেন, কেউ কেউ দেখেছেন। একটু আগে যে ছোট্ট ভিডিওটা দেখানো হলো তাতেও দেখেছেন। কমরেড সীতারাম ইয়েচুরি তিনি আমাদের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, এ কথা যেমন সত্য, ঠিক তেমন তিনি খুব অল্প বয়স থেকেই আমাদের পার্টির ইন্টারন্যাশনাল যে ডিপার্টমেন্ট আছে তাতে যখন ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন কমরেড হরকিষেণ সিং সুরজিৎ, তখন থেকে তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির তার মহাসম্মেলনে উপস্থিত থেকেছেন এবং পরে নিজে কমরেড সীতারাম ইয়েচুরি যখন আন্তর্জাতিক বিভাগের ভারপ্রাপ্ত হন, তখন তিনি তারপরেও একাধিকবার কোনো দেশে কমিউনিস্ট পার্টির মহাসম্মেলনে উপস্থিত থেকেছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক বিষয়তে বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে কুণ্ঠাবোধ করতেন না। ভারতের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে, শ্রমিক আন্দোলন সম্পর্কে বক্তব্য রাখার ক্ষেত্রেও কার্পণ্য করতেন না এবং পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত নেতৃত্বের বড় অংশই কমরেড সীতারাম ইয়েচুরিকে চিনতেন। অন্যদিকে আমাদের দেশে যখন
কর্পোরেটের দ্বারা নির্দেশিত পথে দেশের সরকারের নীতি পরিচালিত হতে থাকে, তখন তার বিরুদ্ধে যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে যে রণনীতি রণকৌশল নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রেও তার নিজস্ব বক্তব্য রাখতে কখনো কুণ্ঠাবোধ করতেন না। এবং ধরুন, আমি যে কথা বলতে চাইছি যে পার্লামেন্টের কাজ এবং পার্লামেন্টের বাইরের কাজ দুটোকে সংমিশ্রণ করার ক্ষেত্রে সীতারাম ইয়েচুরির জুরি মেলা ভাগ ছিল। সংসদীয় রাজনীতি এবং সংসদের বাইরের রাজনীতিকে মেলানোর ক্ষেত্রেও সীতারাম দক্ষতা অর্জন করেছিলেন। তাই যখন দেশের অভ্যন্তরে এই উগ্র যে ফ্যাসিবাদী শক্তি, ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তখন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমস্ত শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে লড়াই সংগ্রামের ক্ষেত্রেও তার কোনোদিন কোনো ক্ষেত্রে অসুবিধা হয়নি রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্যাখ্যা উত্থাপন করতে। এবং আজকে যে পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত বিস্তারিত, সেক্ষেত্রে যে ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা প্রস্তাবে উল্লেখ করা আছে। এবং এই ইন্ডিয়া ফ্রন্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আবার ব্যাখ্যার ক্ষেত্রেও তিনি কখনো ত্রুটি করেননি। ব্যাখ্যা মানে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিভিন্ন রাজ্যে রয়েছে, তার ক্ষেত্রে কেরালায় দুটো ফ্রন্ট আছে, এলডিএফ এবং ইউডিএফ। ইউডিএফ লেড বাই কংগ্রেস, এলডিএফ লেড বাই কমিউনিস্ট। এবং সেখানে যে নির্বাচনী কৌশল, তাতে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হবে। আবার পশ্চিমবঙ্গে একটি রিজিওনাল পার্টি টিএমসি, তৃণমূল কংগ্রেস, তারা ইন্ডিয়া জোটের সদস্য হওয়া সত্ত্বেও, ইন্ডিয়া প্ল্যাটফর্মের সদস্য হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে বোঝাপড়া করে কাজ করা যাবে না। তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কারণ তাদের যে অবস্থান, রাজনৈতিক দিক থেকে তাদের যে অবস্থান, সেটা ভারতীয় জনতা পার্টি তার অবস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তাদের অবস্থান নির্ধারিত হয়। ভারতীয় জনতা পার্টি তার এবং বিশ্ব পুঁজির কলাকুশলীরাই তারা টিএমসি তৈরি করেছেন। স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করতে হবে। তাই সেখানে কোনো রকম ধোঁয়াশা কোনো ক্ষেত্রে ছিল না। এই ধরনের রাজনৈতিক দীক্ষা, সেটা স্মরণে রেখেই কমরেড সীতারাম যে পরিশ্রম করতেন, দিন রাত সবাই পরিশ্রম করেন। কমরেড প্রকাশ বসে আছেন, তিনিও পরিশ্রম করেন। এখানে যারা নেতৃত্ব বসে আছেন সবাই পরিশ্রম করেন। সীতারাম শরীর ভালো খারাপ এসব প্রশ্ন কিছু নেই। জ্বর নিয়েও এক রাজ্য থেকে আরেক রাজ্যে কর্মসূচি রূপায়ণ করতে গেছেন। সেটা হয়তো আমাদের দেখা উচিত ছিল, আমরা সবসময় দেখতে পেরেছি তা না। শেষ দিকে যত প্রোগ্রাম করেছে তখন তার শরীর খুব খারাপ ছিল এবং এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেছে। এই কথা স্মরণে রেখে আজকে স্মরণ সভায় দাঁড়িয়ে কমরেডদের আর বামপন্থী কর্মীদের এবং বামপন্থীদের যারা সমর্থন করে তাদের কাছে আবেদন করব যে একটু রাজনৈতিক কার্যকলাপে সময় ব্যয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। কমরেড সীতারামের মধ্যে যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করা তখনই সম্ভবপর হবে যখন সমাজে আজকে যে অবস্থা তৈরি হয়েছে তার পরিবর্তনের লড়াই সংগ্রামে আরো বেশি মানুষকে যুক্ত করা যায়। যখন দেশের
অভ্যন্তরে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী শক্তির আস্ফালন চলছে, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে আরো বেশি সময় ব্যয় করতে হবে রাজনৈতিক কার্যকলাপে। তার মধ্য দিয়ে কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভবপর হবে। এই কথা বলে কমরেড সীতারামের তার অম্লান স্মৃতির প্রতি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা প্রদর্শন করে, আমাদের পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা প্রদর্শন করে আমার কথা শেষ করছি। কমরেড সীতারাম লাল সালাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির পলিট ব্যুরো কোঅর্ডিনেটর এবং প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কারা। Comrade Chairman and comrades and friends, when we look back at the life of Comrade Sitaram Yechuri, the thing that strikes one is the power of Marxism. Sitaram Yechuri, when he joined the Jawaharlal Nehru University as a student in 1973, he came from a upper middle class background. His parents were both government officers. One of his grandfathers became the Chief Justice of the High Court. His maternal uncle became the Chief Secretary in Andhra Pradesh of the Andhra Pradesh government. And he himself was a brilliant student throughout his academic career. So normally one would have expected a person like Sitaram to do well academically in the university which was then just been set up. And as one of his contemporaries wrote in a tribute to him, that he would have been expected to become an IAS officer or a top executive in a corporate sector or even a banker. But that's not what happened. Sitaram became a revolutionary. And that's because he became acquainted with Marxism and grasped Marxist theory within the first year of his joining JNU. The fact that he had outstanding Marxist economists as his professors helped in his grasping Marxist theory very quickly. He had professors like Prabhat Patnaik, Krishna Bharadwaj, and many others in the economics faculty of JNU. And while he imbibed Marxist theory there, it was not just an academic pursuit. By joining the Students' Federation of India, he also began applying this Marxist understanding in practice.
in the movement. And if you look at the entire political life of Sitaram Yechuri, that is the most outstanding feature, that he became a committed Marxist and he put this deep understanding of Marxism into his political life and activities. I have known Sitaram since 1973-74. That is 50 years. And when we traverse the whole 5 decades of his life as a communist, I have tried to grasp what has been his distinctive contributions and role in the Communist Party of India Marxist. First as a cadre of the party, then emerging as a leading cadre of the party, and then becoming the topmost leader of the party. And there, the first distinctive contribution of Comrade Sitaram was to the ideological basis of our party. As a Marxist-Leninist party, the CPIM from the outset strove to independently apply Marxism-Leninism, to understand our own Indian society and conditions of India, and to understand the world around us. And the first serious attempt at shaping our ideological foundations of the party was the Burdwan Plenum, which was held in 1968, which, according to me, made the CPIM distinctive from all other communist streams in the country, because it broke with the traditional reliance on the Soviet Communist Party and its brand of Marxism. And it also critiqued what was then the alternative to the Soviet model of Marxism, which was put out by the Chinese Communist Party. So the CPIM struck out on an independent path. And Comrade Sitaram inherited this. And when he came into the leadership of the party as a member of the Central Committee and later in the Politburo, his first distinctive contribution was to develop this Marxist-Leninist ideological understanding of the party. At a time when the Soviet Union had been dismantled, when worldwide it was claimed that Marxism is dead and socialism is over, it fell upon Comrade Sitaram primarily in our collective leadership to
formulate our ideological understanding in the new situation in the world and in the international communist movement. And that was encapsulated or found in the resolution he moved in the 14th Congress of the party in 1992, which was held at Madras at that time. So here was a young man who had come into the Central Committee of the party just 6-7 years before, who the party saw as the fittest person to steer the ideological resolution of the party, which was going to be our underpinnings in this new post-Soviet Union world. That itself shows the rapid development of Sitaram as a person who could carry forward the ideological understanding of the Communist Party of India, Marxist, who could review and discard what is irrelevant or become obsolete in our understanding and strike out, if necessary, on a new path. Now, this will not be possible unless you have a mastery over Marxist theory and practice. And that is something which Sitaram had throughout his life as a leader of the CPM. And when we felt that many developments have taken place in the world which requires us to update our ideological understanding. So in 2012, once more, we relied on Comrade Sitaram to present our new updated ideological document before the party congress then, which was held in Kozhikode in Kerala. Because Sitaram was the most qualified to understand what has happened in the world capitalist system with the onset of neoliberalism, with the development of international finance capital, how it has impacted on imperialism and the way it is exploiting the world today. So if you look at that resolution, you'll find an entire portion of that resolution updating our understanding of finance-driven imperialist globalization and how neoliberalism has affected the world and our own country. Now, what he learned in JNU is economics. That economics was, as I said, not bourgeois economics. He learned Marxist economics. And that stood him in good stead throughout his life. So, there has to be another time when we can fully assess, evaluate what Comrade Sitaram Yechury's life and work as a communist, as a leader of the CPIM has meant, and we will need a fuller, more comprehensive
assessment that cannot be done at present. But having worked with him closely for 5 decades, and out of which more than 3 decades in the party center and in the Politburo, the second feature or the second aspect, I'm only speaking English. If you want, I can speak in Hindi also. तो कॉमरेड सीताराम के जो बहुमुखी योगदान है, उसके बारे में आज हम पूरी तरह मूल्यांकन नहीं कर सकते हैं, उसके लिए समय की जरूरत है। लेकिन उनका दूसरा बड़ा योगदान कम्युनिस्ट और वामपंथी आंदोलन के लिए वो है हमारे देश के सामने जो सबसे बड़ी चुनौती अभी है, हिंदुत्व के जो विचारधारा है और उनका जो फांसीवादी जो विचारधारा है, उसका सही आकलन करना, मूल्यांकन करना, उसमें कॉमरेड सीताराम का बड़ा योगदान रहा है। अभी जो हमने वीडियो देखा उसमें भी जिक्र है, 1993 में कॉमरेड सीताराम ने एक छोटी सी किताब लिखा था। वो था गोलवालकर के एक किताब था, वी एंड आवर नेशनहुड डिफाइंड, जो 1939 में उन्होंने उसको पब्लिश किया था। बाद में उसको फिर आरएसएस ने उसको सर्कुलेट करना बंद कर दिया था। आरएसएस के दफ्तरों में और उनके बुक शॉप्स में हमें किताब नहीं मिलते थे उस समय, क्योंकि उसमें जो बातें कही गई है वो आज आरएसएस भी हिचकिचाहट है उसके कि उसको बताने के लिए, क्योंकि उसमें साफ साफ उन्होंने लिखा है कि हिटलर ने जर्मनी में जिस तरह यहूदियों के मसले को हल किया, हाउ दे सॉल्व द प्रॉब्लम ऑफ द जूज, उसे हमें हमारे देश में भी सबक सीखे, हमें भी यही करना चाहिए। उसका मतलब वही गैर हिंदू जो कौम है, मुस्लिम है, ईसाई है, उसके प्रति किस तरह का व्यवहार करना चाहिए, वो हिटलर के जर्मनी से वो सबक सीख रहे थे और मिसाल बता रहे थे। तो उस गोलवालकर की किताब की जो उन्होंने आलोचनात्मक एक एसे था, लंबे एसे था, उसको जब उन्होंने छापा तो उससे ही बहुत से लोगों को पता लगा कि आरएसएस का ये हिंदुत्व का जो सोच है, विचार है, उसकी असली चेहरा क्या है। और उसी जो उन्होंने मार्क्सवादी दृष्टिकोण से पूरे इस आरएसएस के हिंदुत्व के विचारधारा का विश्लेषण किया, वही उनके पूरे बाद में उनकी राजनीतिक गतिविधियों में, जीवन में उसको खतरा में, जो खतरा उन्होंने देखा, उसके खिलाफ किस तरह हमारे देश में तमाम जनवादी और सेक्युलर ताकतों को लामबंद करके उसके खिलाफ संघर्ष करना चाहिए, लड़ना चाहिए, वो ये वैचारिक उनकी जो समझ रही हिंदुत्व के बारे में, वो आखिरी दिन तक वही उन्होंने केंद्र बिंदु बनाया कि हमारे देश के सामने अभी जो दक्षिणपंथी सांप्रदायिक फांसीवादी जो ताकतों का खतरा है, उसके खिलाफ लड़ने के लिए, संघर्ष करने के लिए क्या
रणनीति और कार्यनीति अपनाना चाहिए। वो उसके बारे में उनकी जो समझ थी वो उस समय उस तरह के इतने साफ तरीके की समझ किसी और में नहीं था। और तीसरी बात यह है, पहली बात मैंने पार्टी के मार्क्सवादी लेनिनवादी विचारधारा में उन्होंने जो योगदान किया था उसके बारे में बताया, और अभी दूसरा ये है हिंदुत्व के बारे में उनकी जो समझ बनी, और तीसरा है कि पूरे अपने जीवन में, क्योंकि उनका एक मार्क्सवादी सोच और आधार था, वो हमारे देश में और दुनिया के पैमाने पर हमारी जो लड़ाई है, संघर्ष है, वो साम्राज्यवाद के खिलाफ है। उसको कभी नहीं भूला उन्होंने। और कॉमरेड अभी विमान बासु ने जो जिक्र किया, वो लंबे समय के लिए हमारे पार्टी के अंतर्राष्ट्रीय विभाग के हेड थे, और चाहे वो फिलिस्तीन के संघर्ष हो, चाहे वो क्यूबा के समाजवादी क्यूबा के संघर्ष हो, अमेरिकी साम्राज्यवाद के जो हमला पिछले 6 दशक से रहा है क्यूबा के खिलाफ, चाहे वो वियतनाम में मुक्ति संघर्ष के बाद वहां उनके जो प्रयास रहा है वहां समाजवाद के निर्माण के लिए, उस सब में कॉमरेड सीताराम का सीधा वहां के क्रांतिकारी आंदोलन के साथ, वहां के कम्युनिस्ट पार्टी के साथ उनका बहुत गहरा संबंध था। और उनके मृत्यु के बाद हमारे पास जितना हमारे देश के अंदर से हमें शोक संदेश मिला, उतना ही अंतर्राष्ट्रीय पैमाने से दूसरे देशों के कम्युनिस्ट पार्टियां, वहां के प्रगतिशील संगठन वगैरह, उन्होंने सब मिलके सबने हमें संदेश भेजा है। ये दिखाता है कि कितना उनका गहरा संबंध रहा है। और सिर्फ क्यूबा या वियतनाम या पैलेस्टाइन का सवाल नहीं है, हमारे ही दक्षिण एशिया के, हमारे देश के पड़ोसी देश जो हैं, जैसे नेपाल में, नेपाल के वहां के जनवादी आंदोलन जब वहां चल रहा था राजशाही के खिलाफ, तो सीताराम का वहां के तमाम जो वामपंथी और दूसरे जो जनतांत्रिक ताकतें थी उनके साथ सीधा संबंध रहा। उनके समर्थन में बहुत कुछ उन्होंने काम किया। तो एक अंतर्राष्ट्रीयवादी थे वो। He was an internationalist। और ये कभी ये बात नहीं भूला कि साम्राज्यवाद जो है वो हमारे देश की जनता का और विश्व पैमाने पर जनता का मुख्य दुश्मन है। और आखिरी बात मैं यही कहना चाहता हूं कि हमारे पार्टी के रणनीति प्रोग्राम जो है, और इस प्रोग्राम को के अद्यतन के लिए, अपडेटिंग के लिए जब हमने काम शुरू किया, हमारी पार्टी कार्यक्रम पहले 1964 में हमने बनाया था। फिर 2000 में उसका हमने अपडेटिंग किया इस प्रोग्राम को,
तो कॉमरेड सीताराम उस प्रोग्राम कमीशन के सदस्य थे, जो अपडेटिंग के लिए कमीशन हमने बिठाया था। और मुझे पता है कि किस तरह उन्होंने उस कार्यक्रम के अद्यतन के लिए जो कुछ उन्होंने योगदान दिया है वो बहुत महत्वपूर्ण था। उस समय हमारे पार्टी में बहुत बहस हुई थी, पार्टी के केंद्र कमेटी और पॉलिट ब्यूरो में अंदरूनी बहस बहुत चली, और इतना ऐसे मुद्दे थे, जटिल मुद्दे थे कि हमें, जो हम सोचे थे 2-3 साल में पूरा करेंगे ये काम, अंत में 5-6 साल लग गया, क्योंकि पार्टी में इतनी बहस चल रही थी। और कॉमरेड सीताराम की जो भूमिका है उसमें, मुझे उसमें पूरी तरह मैं उसे जानकार हूं। तो पार्टी की रणनीति, और फिर खास तौर पर जब वो हमारे पार्टी के महासचिव बने, जनरल सेक्रेटरी बने, हमारी जो कार्यनीति है, टैक्टिक्स है, और कॉमरेड सीताराम हमारे पार्टी के जनरल सेक्रेटरी बने जब बीजेपी लोकसभा चुनाव जीत के सरकार बना लिया था, मोदी सरकार 2014 में, 2015 में वो पार्टी कांग्रेस में हमारे जनरल सेक्रेटरी बने थे। तो उनके पूरे समय काल जब वो जनरल सेक्रेटरी रहे अब तक, वो हमारे पार्टी का जो टैक्टिकल लाइन है, भाजपा को हराने के लिए, उसको अलग थलग करने के लिए, और चुनावी कार्यनीति में मोदी सरकार को हराने के लिए, वो टैक्टिकल लाइन का निर्माण और उसको लागू करने का काम, उसको सक्षम रूप से अमल में ले आने का काम कॉमरेड सीताराम ने, उसकी बड़ी जिम्मेदारी थी उसमें। और अभी कुछ दिन पहले हम दिल्ली में इस तरह के एक व्यापक उनकी स्मृति में सभा किए थे, तो उसमें करीब 1 दर्जन पार्टियों के लोग आए थे, जो इंडिया ब्लॉक के पार्टीज के सदस्य थे, लीडर थे। और उनके भाषण से ये पता लगता है कितना महत्वपूर्ण, अहम भूमिका कॉमरेड सीताराम ने अदा की, इन सबको एक व्यापक मंच में ले आने के लिए। और मेरे ख्याल में सीताराम के आखिरी ये जो साल रहा है 23-24 का, इतना बहुत उनको सेटिस्फैक्शन मिला होगा कि ये सामूहिक प्रयास में हम भारतीय जनता पार्टी को कम से कम एक सेटबैक मिला है लोकसभा चुनाव में, उसको बहुमत नहीं मिल पाया। और उसके बाद अभी हम हमारी पार्टी कांग्रेस के लिए तैयारी शुरू की थी जुलाई महीने से, तो कॉमरेड सीताराम का ध्यान इसी पर था कि आगे हमारे लिए हमारी पार्टी की लाइन ऐसे हम तैयार करें जिससे हम हमारे देश में जो अभी जो तानाशाही और सांप्रदायिक और फांसीवादी जो ताकतें हैं जो सत्ता में हैं, उनको और अलग थलग करने के लिए और हराने के लिए हम क्या कर सकते हैं, किस तरह हम काम कर सकते हैं, किस तरह हमारी पार्टी को और शक्तिशाली बना सकते हैं, वामपंथी ताकतों की एकता को कैसे मजबूत किया जा सकता है, और आगे एक वामपंथी और जनवादी विकल्प तैयार करने के लिए क्या क्या हमें करना चाहिए, इन सब बातों पर वो सोचने का काम शुरू कर दिया था। और उनका आखिरी एक निर्णय, हमारे पॉलिट ब्यूरो की मीटिंग हुई थी 6 अगस्त को, वो अस्पताल में गए 19 अगस्त को,
उसमें उन्होंने हमारे पार्टी के पॉलिट ब्यूरो और केंद्र कमेटियों की मीटिंगों का एक टाइम टेबल तैयार किया था, पार्टी कांग्रेस के डॉक्यूमेंट्स तैयार करने के लिए, राजनीतिक समीक्षा की रिपोर्ट, राजनीतिक हमारे प्रस्ताव जो है पॉलिटिकल रेजोल्यूशन का ड्राफ्ट तैयार करने के लिए, ये सब टाइम टेबल उन्होंने तय किया था जब अचानक उनको अस्पताल जाना पड़ा। और अस्पताल में भी जब हम उनको मिलने जाते थे तो अक्सर वही बात उठाते थे कि अभी पार्टी कांग्रेस की तैयारियां क्या क्या होगा, हम कितने दिन यहाँ अस्पताल में रहेंगे। तो हम उनको कहते थे कि कुछ चंद दिनों में ये तो आपका अस्पताल से डिस्चार्ज होने वाला है, तो कोई प्रॉब्लम नहीं होने वाला है। लेकिन उसका यही आखिरी में यही लास्ट days his worry was what will happen to our preparations for the party congress. तो अंत में I can only say that it is now fallen upon all of us to collectively work to ensure that what Comrade Sitaram wanted to do in the coming days, that we should be able to take up and collectively discharge. This will be the best tribute that we can give our beloved comrade. Thank you. এখন আপনাদের সামনে সীতারামের স্মরণ সভায় বক্তব্য রাখবেন কমরেড পলিট ব্যুরোর সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র। সাথী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে যারা আছেন, সামনে আমার সাথী ও বন্ধুগণ, আমি এখানে সীতারামের স্মরণ সভায় বলতে খুব একটা প্রস্তুত নেই মানসিকভাবে, যাই হোক, কিন্তু সংক্ষেপে আমাকে দু তিনটা কথা বলতে হবে। জেলায় বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় আমাদের গেছি আমরা, যে কেন্দ্রীয়ভাবে যে সভা হয়েছে সীতারাম বুদ্ধদাকে স্মরণ করে। এক নম্বর কথা হচ্ছে যে সীতারাম প্রকৃত অর্থে আন্তর্জাতিকতাবাদী ছিল, ইন্টারন্যাশনালিস্ট। আমরা কাউকে স্মরণ করি, যেটা বিশদভাবে কমরেড প্রকাশ করার বলেছেন, লিখেছেন, এই লেখাটা আমরা বাংলায়ও প্রকাশ করেছি, ইংরেজি লেখা। এই সময়কালে যারা সীতারামকে নিয়ে লিখেছেন, আমার ধারণায় সেটাই সবচাইতে উন্নত এবং তার সঙ্গে একটা আন্তরিকতার সংযোগ আছে, দীর্ঘদিনের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে। সেই সব কিছু নিয়ে লেখাটা সমৃদ্ধ হয়েছে। কাজে আমি সেই সব বিষয়ে কোনো পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু আমরা স্মরণ করছি এই জন্যেই, যখন কাউকে স্মরণ করি যে কি শিখলাম, তিনি যে রাস্তা দেখালেন, আমরা কি সেই রাস্তায় চলতে পারছি, তার যে অবদান, সেই অবদানগুলোকে কি আমরা সুরক্ষিত করতে পারব, আমরা কি সেই রাস্তায় ব্যাপক মানুষকে সমবেত করতে পারব, আমরা কি তার অসমাপ্ত কাজগুলো যেটা ছেড়ে গেছেন সেটাকে সম্পন্ন করার জন্য
সত্যি সত্যি আন্তরিকভাবে শপথ দিতে পারব, ঠিক যেদিন উনি হাসপাতালে ভর্তি হলেন, তার আগের দিন উনি আমাকে ফোন করেছিলেন এরকম অসুবিধা হচ্ছে বলে। ডাক্তারি কিছু ব্যাপার থাকলে উনি বলতেন। আমি ওকে বলেছিলাম যে আপনি কালকেই এমসে যান। এমসে নাম করে বললাম, আপনাদের জানাশোনা আছে, কাজে আপনি কালকেই ভর্তি হবেন। যদি ওরা বলে, যদি আপনাকে বলে ভর্তি হতে, আপনি চলে আসবেন, আপনি ভর্তি হবেন। আর মনে রাখবেন যে আপনার জীবনের দাম পাম হিসাব হয় না, কিন্তু এটা একটা মূল্যবান জীবন। এটা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে খুব দরকার আছে, এটা ভুলবেন না। দায়িত্ব আপনার এটা করার। তা উনি অবশ্য গেছিলেন, ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পরেও হাসপাতাল থেকে ওর সঙ্গে আমার কথা হয়েছে, একটু ভালো হয়েছে। কিন্তু তারপরে আবার খারাপ হতে আরম্ভ করলো, সেসব বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমি খালি বলছি এটাই যে এত ঝুঁকি নিয়ে বারবার বলা সত্ত্বেও উনি এই যে, এটা পছন্দ করি না আমরা, যে আমরা বলি কমরেডদের সাবধানে কাজ করবেন না। আমরা তো বেঁচে থাকতে হবে লড়বার জন্য, বেঁচে থাকার জন্য তো আমরা বেঁচে থাকি না। নিশ্চয়ই যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কিন্তু এইটা আয়ত্ত করা, আত্মস্থ করা, এটা কঠিন, এটা তো সহজ না। সেই দিক দিয়ে আর অনেক অসাধারণ বলছি আমি আমার মতো সাধারণ কমরেডদের কথা যারা, তাদের তুলনায় আমি বলছি, শুনেছেন আপনারা, অনেক ব্যাপারে তার অবদান অসাধারণ ছিল। এই জাতিকতাটা সেরকম একটা আন্তরিকতার বিষয়। অনেকে বলেন যে কমিউনিস্ট কিনা, বামপন্থী কিনা, আন্তর্জাতিকতাবাদী কিনা, কাঁচালেন নাকি এখানে বোঝা যায়। কারণ ওখান থেকে যেরকম তেল না মাখলে যেরকম দাগ ওঠে, তেমনি জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, একটা বিচার বেশি, এটার বিরুদ্ধে লড়াই খুব কঠিন। দুই, লড়াইতে সব ঠিক হয় না, কখনো সব ঠিক ছিল না। সহজ পথ কিছু নেই, সোজা রাস্তা কিছু নেই, রাস্তা আঁকা বাঁকা, ঢেউয়ের মতো। আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যখন চ্যালেঞ্জ, স্বাধীনতার পরে এত বড় চ্যালেঞ্জ আমাদের দেশের সামনে কখনো আসেনি। আমরা ভুল করাটা কিছু বিরাট অপরাধ না, ভুল না করে কেউ কিছু শেখে না, ভুল করেই মানুষ শেখে। এবার আচার না খেলে বাচ্চা হাঁটতে শেখে না, দুটো জল না খেলে কেউ সাঁতার শেখে, তিনবার সাইকেল থেকে না ছাড়ালে সাইকেল চালাতে শেখে না। অপরাধ হচ্ছে যে ভুল জানার পরেও তাকে সংশোধন না করা। যারা ভুল করেছে জেনেও যাকে সংশোধন করে না, সংশোধনের রাস্তা কি? সংশোধনের রাস্তা হচ্ছে সমালোচনা, আত্মসমালোচনা। সেই কাজটা করতে পারে। আলোচনা মানে হচ্ছে সমালোচনা, আত্মসমালোচনার দ্বান্দ্বিক ঐক্য এবং সংগ্রাম। সুতরাং চূড়ান্ত সত্য কি? মহাবিশ্ব তার জানি আমরা অসীম, আমাদের বোধ বুদ্ধি সে তুলনায় সীমিত। কাজে ভুল করাটা বড় কথা নাই, কিন্তু নিরন্তর যদি সমালোচনা, আত্মসমীক্ষা আমরা না করি, তাহলে আমরা ঠিক পথে থাকতে পারবো না। আমাদের কোথায় কেউ কেউ মনে করেন যে আমি যা বলছি সেটাই ঠিক, এটা ঠিক না।
এবং যখন শেষ কথা আমার যেটা তার বড় অবদান ছিল সেটা হচ্ছে এইটাই যে শুনেছেন আপনারা 1992 সালে সোভিয়েত ইউনিয়ন তখন ভেঙে গেছে, পূর্ব ইউরোপে পর্যন্ত 2 বছর সময়ে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে এক জায়গায় বোঝাপড়া, বামপন্থীদের বোঝাপড়া সব কেন কি ব্যাপার এক জায়গায় ছিল তা বলতে পারছি না, রাস্তা করছে সবাই একটা একটা। সেই সময় তাকে দায়িত্ব দিয়েছিলেন কমরেড বাসবকন্যা, যেরকম আমি পড়েছি আর শুনেছি, আমি ওই পার্টি কংগ্রেসে ছিলাম। তো সেই সেই লেখায় আছে, ভাবুন আপনি 1992 তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে, 2 বছর পূর্ব ইউরোপীয় বিপর্যয়, পৃথিবীর ভারসাম্য সাম্রাজ্যবাদের পক্ষে চলে গেছে। সেরকম সময় একটা শব্দ আছে যে এইরকম পরিস্থিতিতে দুনিয়ায় যারা সব প্রতিক্রিয়াশীল শক্তি এবং নয়া ফ্যাসিবাদ, এই শব্দটা আছে, এই শব্দ নিও ফ্যাসিজম, এই বিপদ দেখা যাচ্ছে। 1992 সালে নয়া ফ্যাসিবাদ কথাটা উচ্চারণ করতে নিশ্চয়ই আপনি বুঝতে পারেন যে খুব সহজ ব্যাপার ছিল না। সব আমরা জানি, আগে জানতাম, অনেকদিন ধরে জানি। এবং যখন এরকম পরিস্থিতির উদ্ভব হয়, সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে সেটা আমরা একা ঠিক করলে হয় না, আমাদের ঠিক করতে হয় সবাইকে, কত মানুষকে আমরা এক করতে পারি, কত রকম শক্তিকে, কত ব্যাপকতম ঐক্য আমি গড়ে তুলতে পারলাম। ফ্যাসিবাদ এখনকার চেহারায়, যাকে নয়া ফ্যাসিবাদ বলা হয়, তাতে সমস্যা অনেক, আমি সেসবে যাচ্ছি না, কিন্তু কেমন করে লড়তে হবে তার কি লাইন হবে, রণকৌশলগত লাইন, এই ব্যাপক ঐক্য গড়ে তুলতে পারা, কমিউনিস্টদের মধ্যে, বামপন্থীদের মধ্যে, বামের বাইরে বাম গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত করে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে নিয়ে ব্যাপকতম প্রতিরোধ গড়ে তোলবার যে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এসব আমরা যদি আন্তরিকভাবে গ্রহণ করতে না পারি, প্রয়োগ করতে না পারি, তাহলে সীতারামকে স্মরণ করে কিছু লাভ নেই। আসুন আমরা সে কাজটাই করি। আমরা সীতারাম তো শুনতে পাবেন না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তার উদ্দেশ্যেই বলতে পারি, তুমি ঘুমাও কমরেড, আমরা জেগে আছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও তৈরি হচ্ছে মাঠে ময়দানে, এবং আমরা এই লড়াই লড়বো, আমরা এই লড়াই জিতব। এখন কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন পলিট ব্যুরোর সদস্য এবং আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। কমরেড সভাপতি, কমরেড বন্ধুরা, আমি প্রথমেই আমাদের প্রয়াত নেতা, পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির সেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এখানে শুনলাম কমরেড প্রকাশ কারাত বললেন খুবই লুসিডলি বিভিন্ন আসপেক্ট আমাদের শোক প্রস্তাবে এবং এই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনে তার জীবনের কতগুলো গ্লিমসেস তুলে ধরা হয়েছে। আমরা সিপিআইএম 5 সপ্তাহের মধ্যে আমাদের 2 নেতা, শিক্ষক, ব্যক্তিগত বলতে গুরু, সংগঠক, সহকর্মী, দাদা হারিয়েছি। 2টি দেহ, শবদেহ আমরা বহন করেছি এই কাঁধে।
শ্রদ্ধা জানাতে হলে আমাদের নিজেদের কাঁধকে আরো একটু মজবুত করতে হবে, আমাদের চোয়ালকে আর একটু শক্ত করতে হবে, আমাদের মুঠোকে আরো সশক্তভাবে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তবেই কমিউনিস্ট হিসেবে আমরা একজন যথার্থ কমিউনিস্টকে শ্রদ্ধা জানাতে পারব। ছাত্র অবস্থা থেকে শুনলেন আপনারা সবাই জানি আমরা, আমি সেগুলো চর্চা করব না। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ভার্সেটাইল ক্যারেক্টার, ছাত্র সংগঠক হিসেবে, ছাত্র নেতা হিসেবে, প্রতিবাদী সত্তা হিসেবে, এবং তার সঙ্গে ছাত্র সংগঠক হিসেবে তিনি সবসময় বলতেন, তার প্রিয় স্লোগান ছিল স্টাডি অ্যান্ড স্ট্রাগল। তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সংগ্রামও করতে হবে। আজকে আমাদের শিক্ষালয়গুলো, মেডিকেল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়তে একটা বিতর্ক গত কয়েক দশক ধরে তো হয়েছে, এসব রাজনীতি কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকলে সব উচ্ছন্নে যাচ্ছে। আমরা দেখলাম সেখানে গণতন্ত্র না থাকলে, রাজনীতির চর্চা না থাকলে, সেখানে দায়বদ্ধ সংগঠক নেতৃত্ব গড়ে না উঠলে কিরকম গ্রাস করে, এই যে থ্রেড কালচার, এগুলো শোনা যাচ্ছে না। আর এই জন্যই যারা এই থ্রেড কালচার গোটা দেশব্যাপী বজায় রাখতে চায়, তাদের কাছে সে জেএনইউ হোক আর যাদবপুর হোক, প্রেসিডেন্সি হোক বা যে কোনো প্রেসিডেন্সিতে কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেই শিক্ষালয়গুলোতে অঙ্কুরে যাতে ভবিষ্যতে সীতারাম না গড়ে ওঠে, গুন্ডা, বদমাইশ, মস্তান, ঘুষখোর, জেল যাত্রী, তাহলে আসলে সীতারামকে স্মরণ করতে হলে এখন দেখছেন না, এই হঠাৎ করে আন্দোলন সংগ্রাম চলছে আমাদের বাংলায়, কোনোদিন ছিল না এরকম, এসব উত্তর ভারতে শুনেছিলাম। হঠাৎ করে মিডিয়া, সোশ্যাল মিডিয়া আজাদি শব্দ হচ্ছে কেন? তাতেই হচ্ছে একটা ঘৃণা পোষণ করতে হবে। আরে যারা কোনোদিন স্বাধীনতা আন্দোলনে ছিল না, যারা স্বাধীনতা দিতে চায় না, স্বাধীনতা হরণ করে, তাদের কাছে স্বাধীনতা শব্দটা খুবই অপবিত্র। আর আমরা যারা স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার বহন করি, এই শব্দ উচ্চারণের ভয় কেন? এটা হিন্দিতে, উর্দুতে আজাদি বলে, সেটা তো স্বাধীনতা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? জরুরি অবস্থার সময় যখন সে প্রচার মাধ্যমের হোক, ছাত্র আন্দোলনের হোক, দেশের রাজনীতির হোক, যখন স্বাধীনতা হরণ করা হয়েছিল, তখন থেকে তার ফরমেটিভ স্টেজ, সূত্রপাত, সে লড়াইটা আজীবন লড়ে গিয়েছে। প্রেস ফ্রিডম হোক, ব্যক্তি স্বাধীনতা হোক, দেশের স্বাধীনতা হোক, অথবা বিশ্বের যে কোনো প্রান্তে, যে সাম্রাজ্যবাদের কথা বলা হলো, আধিপত্যবাদের বিরুদ্ধে, অকুপেশনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সঙ্গে যে ট্রু ইন্টারন্যাশনালিস্ট, তিনি নিজেকে সংবদ্ধ করেছেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার যে মতাদর্শগত সংগ্রাম, যে দীক্ষা, যে ভিক্ষা, যে শিক্ষা, শুধু মার্ক্সবাদী, লেনিনবাদী শিক্ষার, ক্লাসিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তা নয়, প্রতিদিন সেটাকে আপডেট করার চেষ্টা করা, কোন ডগমা না, ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশনস অফ মার্কসিজম, সৃজনশীল প্রয়োগ। এবং সেটার জন্য আমরা যেটা বলি সবসময়, আমাদের পার্টিতে খুবই প্রিয় শব্দ, তার সেন্টেন্স, তার লেনিনের কথা বারবার উচ্চারিত হয় নানান ভাষায়, কংক্রিট অ্যানালিসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন, সমসাময়িকতা, বাস্তবানুগ, যে বাস্তবতার কনফ্রন্ট করছি আমরা, তার যথার্থ বিশ্লেষণ করে এবং সেই মতো করে, সেই সময় উপযোগী আমাদের পদক্ষেপ গ্রহণ করা, পথ নির্ণয় করা। আমাদের পার্টি প্রোগ্রামের আপডেশনের কথা শুনলেন আমরা প্রকাশের কাছে। সোভিয়েত রাশিয়া এবং ইস্ট ইউরোপে সমাজতন্ত্রের শিবিরের বিপর্যয়ের পরে আমাদের মতাদর্শগত দিক নির্দেশ করা, যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র সবচেয়ে ঘৃণিত শব্দ,
যখন এন্ড অফ দ্য হিস্ট্রি বলা হচ্ছে, যখন বলা হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, তখন দাঁড়িয়ে জোর গলায় শুধু বলা নয়, তত্ত্বগত দিক থেকে, তথ্যগত দিক থেকে ইকুইপ করা। এ শুধু সিপিআইএম নয়, এ শুধু ভারত নয়, গোটা বিশ্বের বাম আন্দোলন, মার্ক্সবাদী আন্দোলন, যারা একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি চাই আমরা, যেটা ন্যায়ের উপরে, যেটা সাম্যের উপর প্রতিষ্ঠিত হবে, সেই ব্যবস্থার পক্ষে যারা, তাদেরকে যখন ডিজার্ভ করার চেষ্টা করা হচ্ছিল, তখন কমরেড সীতারাম হাতিয়ারকে শানিত করে দিয়েছেন। আমাদের দায়িত্ব সেই হাতিয়ারকে প্রয়োগ করা, তার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা প্রমাণিত হবে। আসলে আজীবন তিনি এই চর্চা করেছেন, শুধু নয়, অ্যাপ্লাইড, ফলিত। মার্ক্সবাদ লেনিনবাদের আমরা সবাই জানি যেটা মার্ক্স বলে গিয়েছেন, শুধু ইন্টারপ্রেট করা নয়, ইমপ্লিমেন্ট করা। সীতারামের কাছ থেকে আমরা সেই ফলিত দিকটাও শিখেছি, শেখার চেষ্টা করেছি। 4.5 দশক আগে ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে ছাত্র নেতা সীতারামের প্রথম সাক্ষাৎ হয়। 4 দশক আগে এই কলকাতায় পার্টি কংগ্রেস, আমি স্থানীয় কলকাতায় যুব নেতা হিসেবে, যুব সংগঠক হিসেবে, পার্টির যুবকর্মী হিসেবে, যেহেতু তৎকালীন পার্টির নেতৃত্ব ঠিক করেছিলেন, স্বেচ্ছাসেবক সাব কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম, বা মিডিয়া সাব কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম। সেই সূত্রে একটু ঘনিষ্ঠভাবে কাছাকাছি পাওয়ার, আলোচনা করার সুযোগ হয়েছিল। তারপরে তো যখন দিল্লিতে গেলাম, 3.5 দশক ধরে একসঙ্গে কাজ করা, তার কাছ থেকে গাইডেন্স নেওয়া, তর্ক করা, হুজ্জতি করা যাতে বলে, আবার একই সঙ্গে আদান প্রদান। কতটা শিখতে পেরেছি জানি না, কিন্তু তার শেখানোর চেষ্টা ছিল অফুরান। শুধু আমাকে বলে নয়, আমাদের প্রজন্মকে, ছাত্র যুব আন্দোলনের কর্মীদেরকে, নেতৃত্বকে। আসলে সীতারামের একটা সুবিধা ছিল, একটা ব্যাপারে আমি হিংসা করতাম, ওকে বলতাম, যেহেতু বয়সের গ্যাপ ছিল। বাসাবপুরনাইয়ার তত্ত্বগত দিক, থিওলজিক্যাল, মার্ক্সবাদ লেনিনবাদের বোধ, EMS নামুদিপাদের উইট, উপস্থিত বুদ্ধি, ক্ষুরধার লেখনী, শার্প আর্গুমেন্ট, কমরেড BTR এর শ্রমজীবী মানুষের জন্য লড়াই, এবং একেবারে সাদা মাটা সাধারণ জীবন, এবং তার সঙ্গে সেই ভাষায় একেবারে নিচুতলা বিশ্ববিদ্যালয় থেকে নেমে এসে বিশ্বের দরবারে তার সঙ্গে দাঁড়িয়ে জ্যোতি বসুর এই যে প্র্যাগম্যাটিজম, বাস্তব বোধ এবং কমিউনিকেশন স্কিল, সবচেয়ে শেষের প্রান্তে যে মানুষ আছে তার সঙ্গে কমিউনিকেশনের যে দক্ষতা, আর কমরেড হরকিষেণ সিং সুরজিতের এই যে পার্টির বাইরে অন্য দল কোনো দল নয় এমন এই বৃহত্তর অংশের সঙ্গে আদান প্রদান, তাদেরকে নিয়ে চলার অভ্যাস, চালানোর অভ্যাস। সবসময় সীতারামকে বলতাম, কারণ আমাদের কোনো ভুল বা অন্য কিছু ধরার চেষ্টা করতে হয় না, তোমার তো মজা করে বলা হতো অনেক লোকিয়াল হিন্দিতে, তোমার তো কত সুযোগ আছে এইসব স্টলওয়ার্ডদের কাছ থেকে, নবরত্নের লোকজনের কাছ থেকে তুমি শিখেছো। আর যদি আমি ভুল করি, মজা করে বলতে হতো তোমাদের কাছ থেকে শিখেছি, আমি তো আর তোমার যে গুরুরা ছিল তার কাছ থেকে শিখিনি। দুঃখ হয়। এটা কম্বিনেশন করা কঠিন কাজ, কম্বাইন করা, এক জায়গায়
সমবেত করা, সেটা তার চরিত্রের একটা গুণ ছিল। অর্থনীতিবিদ, প্রকাশ বললেন ইকোনমিস্ট হতে পারতেন, ব্যাংকার হতে পারতেন, অধ্যাপক হতে পারতেন, গবেষক হতে পারতেন। আসলে ব্যক্তিগত কথাটা বলি না আমরা সরাসরি, যেটা মত আমি লিখেছিও, একটা আমার মনে হয় ভিপি সিং যখন বিদ্রোহ ঘোষণা করলেন ওই বোফোর্সের সময়, ইন্ডোর স্টেডিয়ামে বিরোধী দলগুলো নিয়ে যখন জনমোর্চা করেছেন, সেখানে আমাদের উদ্যোগে একটা কনভেনশন হচ্ছিল, অনেকে এসেছিলেন তার সঙ্গে যারা জনমোর্চার লোকজন, তখন জনতা দল তৈরি হয়নি, জনমোর্চা হিসেবে যখন এসেছিলেন, তো বসেছিলেন, নাম ভুলে গেছি, জেনারেল জেনুর কাছ থেকে। তো তার ভিপি সিং এর সঙ্গে ছিলেন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও, যিনি আর আমার অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেবপ্রসাদ চট্টোপাধ্যায় পাশাপাশি বলেছিলেন। আমি তো ভলেন্টিয়ার নিচে রমজান দাঁড়িয়ে আছে, ওরম দাঁড়িয়েছিলাম। হঠাৎ সীতারাম যেরকম তার নিজস্ব সাহায্য করেছিল, এরা এরা বলে একটা স্ল্যাং দিয়ে বলছে, তেরো নিয়ে মুঝে গালি শুননা পড়তা হ্যায়। আমি কি করেছি, আমি তেরকম কিছু করিনি। তো বললো, তোমার মাস্টারমশাই বলছেন আমাকে যে দেখো পিএইচডি করলো না, কি রাজনীতির ভূত ধরলো, বিশ্ববিদ্যালয়ে বললাম আরো কিছু থাকো কাটা, তো চলে গেল যুব আন্দোলন করতে, পার্টি হোল টাইমার হয়ে গেল। পার্টি হোল টাইমার কেন করে কমিউনিস্ট পার্টি? তো যাকে বলছিলেন তিনি সীতারামের গাইড হওয়ার কথা ছিল, এবং গাইড ছিলেন, অধ্যাপক ছিলেন। তো বলছে, তুমি কার নামে নালিশ করছো? একই নালিশ তো ওর সম্পর্কে আমার আছে, যে কিছুতেই ও পিএইচডি করলো না। तो बोलছে ऐसा बोल लिया था, कितना दिन का पहले का बात है, तेरे को देख के याद आ गया इनको, तो नजदीक नहीं रहना, दूर रहना, दूर रहना, तो इसलिए मुझे गाली गाना होता है। এটা ছিল তার স্বভাব। হিন্দিতে বলে আন্দাজ, আন্দাজে বয়ান। অনেকে মনে করে কমিউনিস্ট মানে হচ্ছে কাঠখোট্টা হবে। যখন বিমানদা গেলেন তার মৃত্যুর পরে, আমি তো পরের দিন গেলাম, আমাদের এখানে অভিযান ছিল বামফ্রন্টের, বিমানদাকে আমরা পাঠালাম। ওর বাড়িতে যখন ওই ছবিটা এলো রাত্রেবেলায়, যে কোনো ছবিটা পাঠাতে হবে, ওর বাড়িতে বলেছিলাম। তো একজন কমিউনিস্ট জেনারেল সেক্রেটারি মারা গিয়েছেন, তার শবদেহ তার বাড়িতে রাখা আছে, আর ওখানে ছবি, একটা পোস্টার, আন্দাজ, রাজ কাপুর, নার্গিস, দিলীপ কুমার, ফিল্মের ডাইরেক্টর হচ্ছে, তার নিচে নাম লেখা মেহবুব প্রোডাকশনের, মেহবুব। যারা বয়স্ক লোকজন তারা জানেন, মেহবুব প্রোডাকশনে যখন ফিল্ম আসতো, তখন একটা যে টাইটেল দেখে প্রথমে ফিল্মের কোম্পানি, তখন সেটা লোগো থাকতো কাস্তে এবং হাতুড়ি। ওই পোস্টারের একদম কনে ওপরে বালিকে কাস্তে হাতুড়ি লাগানো আছে সিনেমা পোস্টারের মধ্যে, আর নিচে লেখা আছে মিউজিক ডাইরেক্টর নওশাদ, গীতিকার সাহিল জাহানবী। আমি তো বলছি না, ওটা একটা পোস্টার না, ওটা খুবই मेटाफर, प्रतीकी। दरअसल सीताराम का अंदाज ही कुछ अलग था। গুনগুন করতো, বক্তৃতার মধ্যে মাঝে মাঝে পুরনো সিনেমার ডায়লগ বলে দিত। হ্যাঁ, পার্টির একজন পলিট ব্যুরো মেম্বার নির্বাচনী প্রচারে এসছে, বলছে मोहम्मद सलीम वो पुराना एक मुगल आजम का सिनेमा था, मुगल आजम के फिल्म में अकबर, पृथ्वीराज चौहान और दिलीप कुमार, उसका बेटा जहांगीर सलीम, शहजादा सलीम, जहांगीर तो रहा नहीं, तो उसमें एक डायलॉग था कि अनारकली मैं तुझे जीने नहीं दूंगा और सलीम तुझे मरने नहीं देगा। बोले उसको थोड़ा बदल के बोलते हैं, ये मोदी ममता आपको जीने नहीं देगा और मोहम्मद सलीम आपको मरने नहीं देगा। तो এটা কোয়াইট আনএক্সপেক্টেড অডিয়েন্সের কাছেও আমাদের কাছেও, কিন্তু এটা শুধু ফিল্ম বলে না, এখানে আপনারা ডকুমেন্টারি দেখলেন, বলছে আরে তুমি সীতারাম ইয়েচুরি এরকম একটা তেলেগু ব্রাহ্মণের পরিবারের লোক, আর তুমি কমিউনিস্ট হয়ে গেলে, যাও করে আর বলছে আমি বেদ পড়েছি। একজন কমিউনিস্ট, খুব কম কমিউনিস্ট কেন, খুব কম মানুষ আছে এইসব যারা রোজ বেদ বেদান্ত করে, তাদেরও খুব কম লোকজন আছে যারা বলতে পারে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে যে 4টি বেদ আমি পড়েছি, এবং পড়েছি বলেই আমি কমিউনিস্ট হয়েছি, আমি এই জন্যই এই হিন্দুত্ববাদী রাজনীতির পক্ষে নই। কনফিডেন্স।
তাহলে সে নিরন্তর শুধু মতাদর্শগত চর্চা করেছে তা নয়, আমাদের অর্থনৈতিক ছাত্র কিন্তু ইতিহাস বোধ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, গোটা বিশ্বের বিপ্লবী আন্দোলনের ইতিহাস, এবং তার থেকে যে কোনো সময় যে কোনো বক্তৃতা সে অ্যানেকডটস হিসেবে খুঁজে বার করতে পারত, নখদর্পণী ছিল। সেটা আমাদের কাছে অনেক শিক্ষণীয়। আসলে যে কথাটা বলা হলো, এই যে ফাঁসিবাদের দামামা বাজছে, তো ধরতে পেরেছিল আমাদের এই যে বহুত্ববাদ, এই যে কম্পোজিট কালচার, মিশ্র সংস্কৃতি, মুস্তাহরকা তেহজিব, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার হিসেবে আমরা যে পেয়েছিলাম, যে আমাদের সংবিধানে প্রতিফলিত হয়েছে, যা প্রতিদিন আমাদের আন্দোলনের সংগ্রামে প্রতিধ্বনিত হয়, সেইটার উপর যখন আক্রমণ, আমরা অনেকেই উদ্ধৃতি দেওয়ার জন্য, মুখস্থ করার জন্য বলতে পারি নানা ভাষা, নানা মত, নানা পরিধান। কারণ সীতারাম ইউনিক এই জন্য সে শুধু মুখস্থ করেনি, সে অন্তস্থ করেছিল, ইন্টারনালাইজ করেছিল, আর সেই জন্য দাপটদারি বলতে পারত। আমাদের মতো রাজ্যে, যেখানে রামমোহন, সুনীতি চট্টোপাধ্যায়, আচার্য সুনীতি চট্টোপাধ্যায়, হীরেন মুখার্জি, আমরা গর্ব করি কত ভাষা জানতেন। ফার্সিতে লিখেছেন রামমোহন রায়, আর সেখানে কুকুমণ্ডুকতা এবং সংকীর্ণতা কিভাবে জন্ম নেয় দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে, এখন এ ভাষা ও ভাষা, ধর্ম নিয়ে নয়। যখন দক্ষিণপন্থার উত্থান হয়, প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান হয়, তারা জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, পোশাক, খাদ্য সব ব্যাপারে ভেদ করার চেষ্টা করে। তাহলে সীতারাম ইয়েচুরি তার আচারে, আচরণে, শুধু আদর্শে নয়, তার শুধু কথায় বার্তায় নয়, তার জীবন চর্চায়, জীবন চর্চায় এই এম্বডিমেন্ট, এই যে প্লুরালিজমের, এবং এই জন্য 90 দশকের গোড়া থেকে 80 দশকের শেষ থেকে সে বুঝতে পেরেছিল কিভাবে আমাদের এই প্লুরালিজমকে, বহুত্ববাদকে বহু সংখ্যক বাদে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে, আর তার লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিল। আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছিল। যেমন স্টুডেন্ট স্ট্রাগলের শেষ এডিটর ভগৎ সিংকে আসাম করার চেষ্টা করেছিল, যেমন এখানে মাঝে মধ্যে বিবেকানন্দকে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। সীতারামের লেখনী, ইতিহাস চর্চা একটা প্রজন্মকে নতুন করে দাঁড় করালো এবং চেনানো। ভগৎ সিং কার, ভগৎ সিং কি বলেছেন, লেনিনের উত্তরাধিকার কোথায় ভগৎ সিং এর মধ্যে, ইনকলাব জিন্দাবাদ কেন শব্দটা ধ্বনিত হয়েছিল বটুকেশ্বর দত্তের সঙ্গে সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে। আজও দাঁড়িয়ে আমাদের ভাষা, আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মবিশ্বাস, ধর্ম পরিচয়, দক্ষিণপন্থীরা খুব কায়দা করে এগুলোকে আশাপ করার চেষ্টা করে, বিকৃত করে। আর সেই অরিজিনাল ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন না থাকলে তখন ওই রিমিক্সটা, বিকৃতটাই সামনে চলে আসে। এভাবে ওরা বামপন্থীকে আক্রমণ করেছে, শুধু নয় সংকুচিত করার চেষ্টা করেছে। কারণ সীতারাম ইয়েচুরি রিলেন্টলেসলি এটার সঙ্গে তার লেখনী, তার বক্তৃতা, তার কাজ, তার সংগঠন দক্ষতা, তার সামগ্রিকতার মধ্য দিয়ে তিনি এটার বিরুদ্ধে একজন বুলওয়ার্ক হিসেবে কাজ করেছেন। এরা বুঝতে হবে সেই সময় করেছে যখন দক্ষিণপন্থার উত্থানের সময়ে বামপন্থা তার আদর্শ সবচেয়ে বেশি আক্রান্ত। কারণ সীতারাম ইয়েচুরি বারবার বলতেন, এখানে রেফার করা হয়েছে আমাদের এই প্রস্তাবের মধ্যে, সব প্রস্তাবের মধ্যে, গোটা দেশে রিভাইভাল অফ লেফট সম্ভব নয় আনলেস এখানে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি রিজুভেনেশন অফ লেফট না হয়, বামপন্থার পুনর্জাগরণ যদি পশ্চিমবঙ্গে না হয়, তাহলে গোটা দেশে বামপন্থার পুনরুত্থান হওয়া কঠিন। এটা আমাদের কাছে একটা ম্যান্ডেট হিসেবে গ্রহণ করতে হবে কমরেড সীতারামের মৃত্যুর মধ্য দিয়ে। এবং এই জন্যই তার পতাকা বহন করা, বাম ঐক্যকে দৃঢ়ভাবে গড়ে তোলা,
লেফট ইকোসিস্টেম যাচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত, বাম পরিমণ্ডল। অনেকে মনে করেছিলেন বোধহয় সিপিএম কে শেষ করতে চায় দক্ষিণপন্থীরা, অনেকে মনে করেছেন বোধহয় বামফ্রন্ট সরকারকে শেষ করতে চায়। আসলে তারা এই বাম পন্থা, যেটা আমাদের এখানে ইনগ্রেইন স্বাধীনতা আন্দোলনের আগে থেকে আমাদের সভ্যতা সংস্কৃতি বোধের মধ্যে, আমাদের সিভিলাইজেশনাল ভ্যালুজের মধ্যে, আমাদের ডিএনএ এর মধ্যে, অনেকে মনে করছে সব নিকেশ করে দেওয়া হয়েছে, আর এখন আর দূরবীন দিয়েও বামপন্থীদের দেখা যাচ্ছে না। এই আর্যিকর নিয়ে ওই নৃশংস হত্যা, নির্যাতন, তা নিয়ে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে, ইংরেজি একটা শব্দ বলে কনস্পিকুয়াস বাই হিজ অর হার অ্যাবসেন্স। যখন আমরা এখানে সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, ধর্ণা দিয়েছি, আক্রান্তদের নিয়ে সেখানে দাঁড় করিয়েছি, বিয়ন্দা বৃষ্টির মধ্যে আগস্ট মাসে ম্যানার বেঁধে রাজ্যের উৎখাত হওয়া মানুষকে জমি থেকে উৎখাত হয়েছে, ঘর থেকে উৎখাত হয়েছে, জরিমানা দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে বামফ্রন্ট যখন এনে জড়ো করেছে, তখনও যারা সিপিআইএম এর কথা শুনতে চাইছিল না, বামফ্রন্টকে দেখতে চাইছিল না, লাল ঝান্ডাটা নেই বলে দূরবীন থেকে কেন অনুবীক্ষণ যন্ত্র থেকে দেখতে পাচ্ছিল না, আর আজকে যখন এই গণ আন্দোলনের জোয়ারে প্রতিবাদের আবহাওয়ায় আমরা যখন সিদ্ধান্ত করে সিপিআইএম সেইভাবে উপস্থিত থাকি, তখন আমাদের অনুপস্থিতিতেই এখন অনেকেই প্রতিদিন প্রতি রাত 24 ঘন্টা, আজকাল এটাই হচ্ছে চর্চা, কোথায় সিপিএম ঢুকলো, কেন সিপিএম ঢুকলো, কেন সিপিএম আছে। এটা সিপিএম এর বিষয় না। ওই যে আজাদি শব্দটা বললাম, তাহলে নারী স্বাধীনতার কথা শুনলেই দক্ষিণপন্থীরা নিজেকে আক্রান্ত মনে করে, সমানাধিকারের কথা শুনলেই তারা মনে করে এত সব যা করলাম সব বৃথা চলে গেল। কারণ আবার তো ঘরে ঢোকাতে চেষ্টা করেছিল, আবার তো শরীয়তের নামে, শাস্ত্রের নামে, ধর্মের নামে, ইতিহাসের নামে, সংস্কারের নামে, পারিবারিক মূল্যবোধের নামে ঢুকিয়ে দিতে চেষ্টা করেছিল। আর সেখানে যখন রাত দখল হচ্ছে, রাস্তা দখল হচ্ছে, তখন এই ত্রাই ত্রাই রব হওয়া স্বাভাবিক। কারণ সীতারাম ইয়েচুরি যখন এখানে এলেন আমাদের পার্টি রাজ্য কমিটি বৈঠকে নির্বাচনের পরে, তখন বলেছিলেন এই যে বাইনারি তৈরি হয়েছে বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, এটাকে ভাঙতে হবে, এটাই আমাদের প্রথম কাজ। আর এই বাইনারি $1 মিলিয়ন খরচা করে সমস্ত রকমের মাধ্যমকে ব্যবহার করে, নানা রকমের সামাজিক ইনফ্লুয়েন্সকে ব্যবহার করে এই বাইনারিটাকে প্রতিদিন রিইনফোর্স করার চেষ্টা করা হচ্ছে। বামপন্থীদের কাজ হচ্ছে এই বাইনারিকে ভাঙতে হবে, সে হিন্দু মুসলমানের নামে হোক, সে বাঙালি অবাঙালির নামে হোক, সে বিজেপি তৃণমূলের নামে হোক, যে কোনো হতে পারে, শুধু মন্দির মসজিদ না। আর সেটা যখন ভাঙতে দেখছে, তখন এই আশঙ্কা জন্মাচ্ছে, আতঙ্ক জন্মাচ্ছে। কারণ সীতারাম বলতেন বাইনারি ভাঙতে হলে ওই বাইনারিতে ঢুকতে হবে না, ওই বাইনারি থেকে বেরিয়ে আমাদের জীবন জীবিকা, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের বেকার ছেলে মেয়ে, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের প্রান্তিক মানুষ, আমাদের মহিলা, আমাদের সংখ্যালঘু, আমাদের আদিবাসী, আমাদের তফসিলি, আমাদের দুর্বল অংশ, আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই সব অংশকে, প্রান্তিক মানুষকে জড়ো করতে হবে। এবং তারা জড়ো হলে এই বাইনারিটা ভাঙা যাবে। আসলে বাইনারিটা করে উঠেছে কারণ মানুষের এই ঐক্য ভেঙেছে, শ্রমজীবী মানুষের ঐক্য ভেঙেছে। অনেকে বলে বামপন্থী দুর্বল হয়েছে পশ্চিমবঙ্গে, সিপিআইএম দুর্বল হয়েছে। সিপিআইএম বা বামপন্থী দুর্বল থেকে বেশি হয়েছে আসলে মানুষের ঐক্য দুর্বল হয়েছে। এই আন্দোলন সংগ্রাম, চলমান আন্দোলন সংগ্রামে আসলে মানুষের ঐক্য আবার লোকে দেখতে পাচ্ছে, আবার সেটা সামনে সারিতে চলে আসছে। তো এই যে নীল সাদা রং করে যেসব আর গেরুয়া রং করে যেসব পোস্ট লাগিয়ে দিয়ে ডিলিট করে দেওয়া হয়েছিল, সেগুলো আবার দেখছে নতুন করে মানুষের মনের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে ডাউনলোড হচ্ছে। আমরা আমাদেরকে আপলোড করিনি, ইতিহাসের শিক্ষা, তেভাগা রাজ্য বাংলা, দাঙ্গা বিরোধী রাজ্য বাংলা, সেখানে দাঁড়িয়ে
এই যে সমানাধিকারের প্রশ্নে, ইকুয়ালিটির প্রশ্নে, ইকুইটির প্রশ্নে, সেফটির প্রশ্নে মানুষ যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে কমরেড সীতারাম এর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে আমাদের এইটা নিয়ে এগোতে হবে। অনেকে যখন ইন্ডিয়া ব্লক তৈরি হচ্ছিল নানান সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছিলেন, এটা আবার কি হচ্ছে, কার সঙ্গে কে বসছে, কার সঙ্গে কে চা খাচ্ছে, যেরকম হয়। মিডিয়ার তো খবর হচ্ছে কে শাড়ি পরে গেল, কে সালোয়ার কামিজ পরে গেল, সেটা নিয়েও খবর তৈরি করতে পারে। কিন্তু আদৌ তার ভেতরে যে অন্তর্নিহিত রাজনীতি, আপনার রাজনীতির কথা বলবেন, এখন অনেকে বলছে রাজনীতির কথা বলবেন না। আরে একটা ধর্ষণ হলো, সেটা একটা রাজনীতি। আর থ্রেড কালচার গড়ে উঠছে, সেটা একটা রাজনীতি। বিচার না করে মিথ্যাচার করা, সেটা একটা রাজনীতি। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাক্ষী সাবুত লোপাট করা একটা রাজনীতি। প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ না করে, শাস্তি না দিয়ে, ডিপার্টমেন্টাল কিছু এনকোয়ারি না করে তাকে আপগ্রেড করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া, সেটা তো রাজনীতির ফল। যারা প্রতিদিন করছে রাজনীতি, তারা বলছে ভাই রাজনীতি করবেন না। ঠিকই, আমরা কোনো সংকীর্ণ রাজনীতি করতে চাই না, কারণ সীতারাম ইয়েচুরি এটা শিখিয়েছেন। এই যখন ইন্ডিয়া ব্লক গড়ে উঠছিল, যে ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের ক্ষুদ্র স্বার্থের উপরে উঠতে হবে। কারণ দেশের স্বার্থ, মানুষের স্বার্থ, খেটে খাওয়া মানুষের স্বার্থ। যদি ও সবসময় বলতেন তার বাইরে তো কমিউনিস্টদের কোনো স্বার্থ নেই, তাহলে একটা নিঃস্বার্থ জীবন সর্বস্ব ত্যাগ করে অবিচল থেকে নিজের আস্থার প্রতি, এবং তারপরে তার সমস্ত জ্ঞান, বিজ্ঞান চেতনা সবটাকে ব্যবহার করেছে এই যাদেরকে ডিজার্ভ করা হচ্ছে তাদেরকে নতুন করে আর্ন করার। এটা করার জন্য আমাদের নিজেদেরকে, সুজাতা বলার সময় বললেন, শপথ নিতে হবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখানে গান হচ্ছিল যে ডকুমেন্টারি, যখন একটা গান করলেন যখন ডকুমেন্টারির আগে, তখন শৈলেন্দ্র, কবি শৈলেন্দ্রের লেখা, IPT এর অনেক গানই লিখেছেন, পরে হিন্দি সিনেমায় নাম হয়েছে, গীতকার শৈলেন্দ্র, তার লেখা ये तो जिंदा है तो जिंदगी की जीत पर यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। ये বলছে না উৎসবে ফিরুন। উৎসব মানে প্রার্থনা, মানে পুজো, মানে প্রেয়ার, মানে আসলে মানুষ চায় না রূপম দেহি ধনং দেহি। আর বামপন্থীরা তারা হচ্ছে ওই যে স্বর্গে যান, এটা প্রার্থনা করতে হয় কাউকে স্মরণ করতে হলে। আর সীতারামের ইডিওলজি, মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে এই ভূতলে নামিয়ে আনে। সেই প্রয়াস চালিয়ে যেতে হবে। আমাদের রাজ্যকে, আমাদের দেশকে বাঁচাতে হবে, মানুষের ঐক্যকে বাঁচাতে হবে, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাকে আমাদের বাঁচাতে হবে। আমাদের নিজেদেরও বাঁচতে হবে। আর সেই লড়াই আমরা জোরদার করে কমরেড সীতারামকে যথার্থ শ্রদ্ধা জানাবো। এ কথা বলে কমরেড সীতারাম শ্রদ্ধা জানাচ্ছি। কমরেড সীতারাম আমার হয়ে, কমরেড সীতারাম লাল সালাম। কমরেডগণ, বন্ধুগণ, আপনারা যারা কমরেড সীতারামের স্মৃতিতে স্মরণ সভায় উপস্থিত হয়েছেন, সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই।